ইজি লার্নিংয়ে আপনাদের স্বাগত। আজ আমরা অর্থনীতির কিছু খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তবে কোনো কঠিন বই থেকে নয়, বরং একটা গ্রামের গল্পের মধ্যে দিয়ে। এমন একটা গল্প যা আমাদের চারপাশের দুনিয়াটাকে বুঝতে অনেক সাহায্য করবে। তো গল্পটা হলো পালমপুর নামের একটা কাল্পনিক গ্রামের। আর এই গল্পের মধ্যে দিয়ে আমরা কয়েকটা জিনিস দেখব, যেমন পালমপুর গ্রামটা ঠিক কেমন, সেখানে জিনিসপত্র কিভাবে তৈরি হয়, মানে উৎপাদনের চালিকা শক্তিটা কি। তারপর দেখব কিভাবে তারা কম জমি থেকে বেশি ফসল ফলানো শিখল, সবুজ বিপ্লবের কি প্রভাব পড়ল, আর সবশেষে এই যে এত উন্নতি, তার ফলটা কি সবাই সমানভাবে পেল। চলুন এক এক করে দেখা যাক। বেশ, তাহলে চলুন শুরু করা যাক। সবার আগে আমাদের গল্পের যে পটভূমি মানে পালমপুর গ্রাম, তার সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক। এই হলো পালমপুর। দেখুন, ছবিটা দেখলেই বোঝা যায় এখানে পুরনো আর নতুন দুটোই পাশাপাশি চলছে। একদিকে যেমন গরুর গাড়ি আছে, তেমনই আবার ট্র্যাক্টরও ব্যবহার হচ্ছে। যদিও গ্রামটা কাল্পনিক, কিন্তু এটা বানানোই হয়েছে উৎপাদনের বিভিন্ন ধারণাগুলো সহজে বোঝানোর জন্য। আর এই ছবিটাই কিন্তু গ্রামের অর্থনৈতিক অগ্রগতির একটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। আর হ্যাঁ, পালমপুরকে কিন্তু মোটেই একটা পিছিয়ে পড়া গ্রাম ভাবলে চলবে না। এখানে সব মিলিয়ে 450টি পরিবার থাকে। এদের মধ্যে 80টি উচ্চবর্ণের পরিবার, যাদের হাতেই বেশিরভাগ জমি। আবার জনসংখ্যার প্রায় 1/3 হল দলিত সম্প্রদায়ের। কিন্তু মজার ব্যাপার হলো, গ্রামের পরিকাঠামো কিন্তু বেশ উন্নত। এখানে পাকা রাস্তা আছে, বিদ্যুৎ আছে, স্কুল, এমনকি একটা স্বাস্থ্যকেন্দ্র আছে। এই সব আধুনিক সুবিধাগুলোই কিন্তু পরবর্তীকালে যে অর্থনৈতিক বদলগুলো আসবে তার ভিত্তি তৈরি করে দিয়েছিল। বেশ, গ্রামটা সম্পর্কে তো জানা গেল। এবার চলুন গল্পের একেবারে মূল বিষয়টাতে ঢোকা যাক। আচ্ছা, কোনো কিছু তৈরি করতে, সেটা ফসল হোক বা কারখানার কোনো জিনিস, ঠিক কি কি লাগে, মানে উৎপাদনের জন্য আসল উপাদানগুলো কি কি, চলুন সেটাই একটু তলিয়ে দেখা যাক। অর্থনীতিতে এই জিনিসগুলোকে একটা বিশেষ নামে ডাকা হয়, উৎপাদনের উপাদান বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন। নামটা শুনতে একটু কঠিন লাগলেও ব্যাপারটা কিন্তু খুবই সহজ। সহজ কথায়, কোনো জিনিস বা পরিষেবা তৈরি করতে যা যা লাগে সেগুলোই হলো উৎপাদনের উপাদান। চলুন তো দেখি এই উপাদানগুলো আসলে কি কি। সাধারণত উৎপাদনের 4টে মূল উপাদান ধরা হয়। প্রথমটা হলো ভূমি, মানে শুধু জমি নয়, জল, জঙ্গল, খনিজ, সব প্রাকৃতিক সম্পদ। দ্বিতীয়টা হলো শ্রম, মানে মানুষের শারীরিক আর মানসিক খাটুনি। তৃতীয়টা হলো ভৌত মূলধন। এর আবার দুটো ভাগ আছে, একটা স্থায়ী মূলধন, যেমন ধরুন যন্ত্রপাতি বা বিল্ডিং, আর অন্যটা কার্যকরী মূলধন, মানে কাঁচামাল আর নগদ টাকা। আর সব শেষে 4 নম্বরে আসে মানব মূলধন। এটাই হয়তো সবচেয়ে জরুরি, মানে জ্ঞান, বুদ্ধি আর উদ্যোগ, যা দিয়ে বাকি 3টে উপাদানকে এক জায়গায় করে কিছু একটা তৈরি করা হয়। আর এই ধারণাটা কিন্তু শুধু চাষবাসের ক্ষেত্রেই সত্যি নয়। যেমন এই কারখানার ছবিটা দেখুন। এখানে যে শ্রমিকরা কাজ করছেন তারা হলেন শ্রম, আর যে তাঁতগুলো তারা ব্যবহার করছেন সেগুলো হলো স্থায়ী মূলধন। মানে যে কোনো উৎপাদনের ক্ষেত্রেই এই উপাদানগুলো এভাবেই একসাথে কাজ করে। তাহলে উৎপাদনের উপাদানগুলো কি কি সেটা তো বোঝা গেল। বেশ, এবার চলুন আবার পালমপুরে ফিরে যাই আর দেখি ওখানকার কৃষকরা ঠিক কোন বড় চ্যালেঞ্জটার মুখোমুখি হয়েছিলেন। আর সমস্যাটা হলো এটাই, কৃষিকাজের মূল সীমাবদ্ধতা হল জমি। চাষের জন্য যে জমি, তার পরিমাণ তো আর বাড়ানো যায় না। পালমপুরের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। ১৯৬০ সালের পর থেকে গ্রামে চাষের জন্য নতুন কোনো জমি আর যোগ করা যায়নি। যা ছিল সেটুকুই সম্বল। তাহলে প্রশ্নটা খুব পরিষ্কার, তাই না? যখন জমিও বাড়ানো যাচ্ছে না, তখন ওই একই জমি থেকে ফলন বেশি পাওয়ার কি কোনো উপায় আছে? আর এই একটা প্রশ্নই কিন্তু পালমপুরের গ্রামবাসীদের নতুন সমাধানের পথ খুঁজতে বাধ্য করেছিল। আর তারা মূলত দুটো প্রধান পথ বের করেছিল। একটা হলো বহুবিধ ফসল চাষ, মানে একই জমিতে বছরে একাধিকবার চাষ করা। আর দ্বিতীয়টা হলো আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করা, যেখানে নতুন প্রযুক্তিকে কাজে লাগানো হয়। বহুবিধ ফসল চাষের ব্যাপারটা বেশ সহজ। এর মানে হল বছরের বিভিন্ন সময়ে একই জমিতে আলাদা আলাদা ফসল ফলানো। যেমন ধরুন, পালমপুরের কৃষকেরা বর্ষার সময় জোয়ার আর বাজরা লাগাতেন, তারপর ওই জমিতেই আলু চাষ করতেন, আর শীতকালে করতেন গম, এমনকি আখও চাষ হতো। মানে জমিটাকে এক মুহূর্তের জন্য খালি ফেলে না রেখে সেটার সর্বোচ্চ ব্যবহার করা হতো। এটা তো গেল একটা উপায়। এবার চলুন দ্বিতীয় পদ্ধতিটার দিকে নজর দেওয়া যাক, আধুনিক কৃষি। আর এই পদ্ধতিটাই ভারতে একটা যুগান্তকারী পরিবর্তন এনেছিল, যা সবুজ বিপ্লব নামে পরিচিত। দেখুন, আধুনিক কৃষি মানে কিন্তু শুধু একটা জিনিস নয়, এটা ছিল একটা সম্পূর্ণ প্যাকেজ।
এর মধ্যে ছিল উচ্চ ফলনশীল বীজ বা HYV সিডস, রাসায়নিক সার, কীটনাশক, ট্র্যাক্টরের মতো যন্ত্রপাতি আর অবশ্যই উন্নত সেচ ব্যবস্থা। আর এর ফল কি হয়েছিল? অবিশ্বাস্য। এই সংখ্যাটা দেখুন, ৩,২০০ কেজি HYV বীজ ব্যবহার করে প্রতি হেক্টরে গমের ফলন গিয়ে দাঁড়ায় ৩,২০০ কেজিতে। অথচ আগে সাধারণ বীজ দিয়ে ফলন হতো মাত্র ১৩০০ কেজি। ভাবা যায়, ফলন দ্বিগুণেরও বেশি। এটা ছিল এক কথায় অভাবনীয় সাফল্য। আর এই পরিবর্তনটা শুধু পালমপুরের মতো কয়েকটা গ্রামে সীমাবদ্ধ ছিল না। এই টেবিলটা দেখলেই সারা দেশে এর কি অসম্ভব প্রভাব পড়েছিল তা বোঝা যায়। দেখুন, ১৯৬৫-৬৬ সালে ভারতে গম উৎপাদন হতো ১০ মিলিয়ন টন। মাত্র ৫ বছরের মাথায় ১৯৭০-৭১ সালে সেটা বেড়ে দাঁড়ায় ২৪ মিলিয়ন টনে। আর এখন তো ১১০ মিলিয়ন টনও ছাড়িয়ে গেছে। মানে উৎপাদন যেন বিস্ফোরণের মতো বেড়েছিল। কিন্তু এই অসাধারণ সাফল্যের একটা অন্ধকার দিকও ছিল। এর জন্য একটা বড় মূল্যও চুকাতে হয়েছে। চলুন আমাদের আলোচনার শেষ পর্বে গিয়ে সে লুকানো দিকগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। মূল কথাটা হলো, যেমনটা এখানে বলা হয়েছে, বৈজ্ঞানিক রিপোর্টগুলো বলছে যে আধুনিক কৃষি পদ্ধতি আমাদের প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারকে অতিরিক্ত ব্যবহার করেছে। সহজ কথায়, ফলন বাড়াতে গিয়ে আমরা পরিবেশের উপর অনেক চাপ সৃষ্টি করছিলাম। ফলন তো বাড়ছিল, কিন্তু তার জন্য প্রকৃতিকে একটা চড়া মূল্য দিতে হচ্ছিল। ঠিক কী ধরনের মূল্য? যেমন ধরুন, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটি তার স্বাভাবিক উর্বরতা হারাতে শুরু করে। আবার সেচের জন্য ক্রমাগত নলকূপ দিয়ে জল তোলার ফলে ভূগর্ভস্থ জলের স্তর আশঙ্কাজনকভাবে নেমে যায়। আর সবচেয়ে ভয়ের কথা হলো, এই প্রাকৃতিক সম্পদগুলো একবার নষ্ট হয়ে গেলে সেগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। তাহলে একদিকে ছিল পরিবেশের ক্ষতি, আর অন্যদিকে ছিল সামাজিক বৈষম্য। এই যে এত উন্নতি, তার সুফল কিন্তু সবাই সমানভাবে পায়নি। পালমপুরের এই জমির বণ্টনটা দেখুন। গ্রামের ৪৫০টি পরিবারের মধ্যে ১৫০টি পরিবারের কোনো জমিই ছিল না। আবার ২৪০টি পরিবারের কাছে ছিল খুবই সামান্য জমি। অথচ মাত্র ৬০টি বড় আর মাঝারি কৃষক পরিবার গ্রামের বেশিরভাগ জমির মালিক ছিল। এই অসাম্যটা ছিল খুবই স্পষ্ট। শেষ পর্যন্ত পালমপুরের এই গল্পটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। উন্নতি সম্ভব, সেটা আমরা দেখেছি, কিন্তু প্রশ্নটা হলো, কিসের বিনিময়ে এই উন্নতি, আর কার জন্য এই উন্নতি? মানে এই অগ্রগতির মূল্যটা কারা দিল, আর এর আসল লাভটা কাদের ঘরে গেল? আরও শেখার জন্য আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করুন।